সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। গাজায় যুদ্ধবন্দী ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান বাইডেনের। আলহামদুলিল্লাহ, আরও 2 ইসরায়েলি সেনা খতম, এ পর্যন্ত নিহত 294। এরপর জানিয়ে দিব পশ্চিমাদের রাশিয়ার কড়া হুঁশিয়ারি। আরও থাকবে মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েল নামক ক্যান্সার সৃষ্টিকারী টিউমার অপসারণ করতে হবে বলছে হিজবুল্লাহ। এরপর থাকবে রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের আঘাত বলছে সেনাবাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের লোকসভা নির্বাচন চলছে, শেষ দফার ভোট গ্রহণ, মোদির ভাগ্য পরীক্ষা আজ। গাজায় যুদ্ধবন্ধে ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান বাইডেনের। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবন্ধে ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন এই আহ্বান জানান। খবর রয়টার্সের। মার্কিন প্রেসিডেন্ট বলেন, 3 পর্যায়ের নতুন এই প্রস্তাবে গাজায় পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকরের সুযোগ রয়েছে, এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। হামাসের উদ্দেশ্যে বাইডেন বলেন, হামাস সবসময় বলে থাকে তারা যুদ্ধবিরতি চায়, এখন হামাসের সামনে প্রমাণ করার সুযোগ এসেছে যে তারা আসলেই এটা চায় কিনা। প্রসঙ্গত, হামাস যদি সব জিম্মিকে মুক্তি দেয় তবে গাজা ইস্যুতে শান্তি চুক্তিতে আসার বিষয়টি বিবেচনা করবে ইসরায়েল। ইসরায়েল জানিয়েছে সবার আগে জিম্মিদের মুক্তি দিতে হবে, যদি তা না হয় গাজায় অভিযান থামবে না, কোনো চুক্তিও হবে না। এর আগে বৃহস্পতিবার একটি বিবৃতিতে দিয়েছে হামাসের এক নেতা। তিনি বলেছেন, গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আর কোনো আলোচনায় অংশ নিতে রাজি নয় তারা। তবে ইসরায়েল যদি গাজায় সামরিক অভিযান বন্ধ করে তাহলে সব জিম্মিকে ছেড়ে দেওয়ার পাশাপাশি স্থায়ী শান্তি চুক্তির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে গোষ্ঠীটি। আরও 2 ইসরায়েলি সেনা নিহত, এ পর্যন্ত নিহত 294। অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের আরও 2 সেনা নিহত হয়েছে। গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এই 2 সেনা নিহত হয়েছে। নিহত সেনাদের নাম সার্জেন্ট আদার গ্যাব্রিয়েল এবং সার্জেন্ট ইয়োহানান ইলিয়াস। তাদের বয়স 24 ও 20 বছর। এর মধ্যে আদার গ্যাব্রিয়েল রিজার্ভ সেনা হিসেবে যুদ্ধে যোগ দিয়েছিল। বর্বর ইহুদিবাদী বাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে প্রচণ্ড সংঘর্ষের সময় গ্যাব্রিয়েল নিহত হয়। অন্যদিকে দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ছোড়া ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে পরে মারা যায় ইলিয়াস। ওই হামলায় একজন সেনা অফিসার মারাত্মকভাবে আহত হয়েছে। ইসরায়েলের এই 2 সেনা নিহত হওয়ার মধ্য দিয়ে গাজা আগ্রাসন চালাতে গিয়ে মোট নিহত সেনার সংখ্যা দাঁড়ালো 294-এ। তবে ইসরায়েলের এই হিসাবের বিষয়ে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা আপত্তি জানিয়ে বলছে, ইসরায়েলি নিহত সেনার সংখ্যা প্রকৃতপক্ষে এর চেয়ে অনেক বেশি। পশ্চিমাদের রাশিয়ার কড়া হুঁশিয়ারি। ইউক্রেন ইস্যুতে নতুন মাত্রায় সংঘাত উস্কে দেওয়ার জন্য পশ্চিমাদের দায়ী করেছে রাশিয়া। মস্কোর দাবি, যুক্তরাষ্ট্র ও ন্যাটো এরকম আগুনে ঘি ঢালছে। জার্মানি ও যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সেনাবাহিনীকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়েছে, আর এতেই চটেছে পুতিনের দেশ। বার্লিনের এক মুখপাত্র বলেছেন, জার্মানি মনে করেছে যে ইউক্রেনের রাশিয়ার হাত থেকে আত্মরক্ষার অধিকার আছে, বিশেষ করে সীমান্ত পেরিয়ে খার্কিভ অঞ্চলে হওয়া হামলা থেকে নিজেদের রক্ষার অধিকার কিয়েভের আছে। আর যুক্তরাষ্ট্র বলছে তাদের সরবরাহ করা অস্ত্র দিয়ে খার্কিভের নিকটবর্তী রুশ অঞ্চলে হামলা চালানো যেতে পারে, যেখান থেকে রাশিয়ার সেনারা ইউক্রেনে আক্রমণ চালানোর প্রস্তুতি নেয়। এর জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছে, ন্যাটোভুক্ত দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয়দের উত্তেজনা বাড়িয়ে দেওয়ার একটি নতুন ধাপে প্রবেশ করেছে। তারা ধারাবাহিকভাবেই এটা করছে। তারা সম্ভাব্য সব উপায় ইউক্রেন যুদ্ধকে উস্কানি দিয়ে চলেছে। এমন উস্কানি চলতে থাকলে রাশিয়াও পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে। মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েল নামক ক্যান্সার সৃষ্টিকারী টিউমার অপসারণ করতে হবে। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলকে বিশ্বের বুক থেকে মুছে ফেলার জন্য বৈশ্বিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল একটি ক্যান্সার সৃষ্টিকারী টিউমার, যা অপারেশন করতে হবে। তিনি শুক্রবার রাতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে এই আহ্বান জানান। সৈয়দ নাসরুল্লাহ বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সীমাহীন পাশবিকতা চালিয়ে যাওয়া
ইসরায়েলের হাত থেকে মধ্যপ্রাচ্যকে রক্ষা করার জন্য প্রতি মুহূর্তে চেষ্টা চালিয়ে যাওয়া আমাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব। হিজবুল্লাহ নেতা বলেন, গাজার চলমান যুদ্ধ এখন অস্তিত্ব রক্ষা করার লড়াইয়ে পরিণত হয়েছে এবং এই যুদ্ধে ইসরায়েলের পরাজয় গোটা অঞ্চলের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব সৃষ্টি করবে। তিনি যার কিছু সম্ভব তা নিয়ে গাজা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। সাইয়েদ নাসরুল্লাহ বলেন, ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যে নাসরবান্দা আচরণ করেছেন তার ফলে পরিস্থিতি ইহুদিবাদী ইসরায়েলের জন্যই দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তিনি বলেন, গাজা ইসরায়েলের ভয়ঙ্কর পাশবিকতার ব্যাপারে কিছু দেশের নীরবতা সত্ত্বেও এ ব্যাপারে বিশ্বব্যাপী জনসচেতনতা ব্যাপকভাবে বেড়ে গেছে এবং ইসরায়েল ক্রমান্বয়ে একঘরে ও কোণঠাসা হয়ে পড়েছে। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের অভ্যন্তরে ভীষণ অস্থিরতা সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। হিজবুল্লাহ নেতা বলেন, ইসরায়েলি সেনারা গাজায় হামাসকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে এবং ইহুদিবাদী সেনা কমান্ডাররাই বিষয়টি স্বীকার করে বক্তব্য দিচ্ছেন। এছাড়া ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তাদের অর্থনীতির উপর গাজা যুদ্ধের ক্ষতিকর প্রভাব সম্পর্কে এরই মধ্যে তেল আবিবকে সতর্ক করে দিয়েছেন। রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের আঘাত, বলছে সেনাবাহিনী। ইউক্রেনের সামরিক বাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মাধ্যমে জানিয়েছে, শুক্রবার ক্রাসনোদার অঞ্চলে কাফকাজ বন্দর একটি তেল টার্মিনালে ইউক্রেনের নৌবাহিনী ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। ইউক্রেনের তৈরি নেপচুন ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হামলায় ক্ষয়ক্ষতি যাচাই করার কাজ সময় সামরিক বাহিনী ঘটনাস্থলে বিস্ফোরণের খবর দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ক্রাসনোদার অঞ্চলের আরেকটি তেলের ডিপোতেও ইউক্রেন ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রাশিয়ার আধুনিক ও কার্যকর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আবারও আমাদের ক্ষেপণাস্ত্র এবং মনুষ্যবিহীন ব্যবস্থার বিরুদ্ধে শক্তিহীন প্রমাণিত হয়েছে এবং রাশিয়া সেনাবাহিনীর উপকরণ ও সরবরাহের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করতে ব্যর্থ হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রাসনোদার লক্ষ্য করে চালানো 5টি ক্ষেপণাস্ত্র ও 29টি ড্রোন ধ্বংস করেছে। স্থানীয় রুশ কর্মকর্তা জানায়, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে টেমরিউক জেলার একটি তেলের ডিপোতে আগুন লেগে জ্বালানি ভর্তি বেশ কয়েকটি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 2 জন আহত হয়েছেন। সর্বশেষ জানাবো, ভারতের লোকসভা নির্বাচন চলছে শেষ দফার ভোটগ্রহণ, মোদির ভাগ্য পরীক্ষা আজ। সপ্তম দফায় ভোটগ্রহণের মাধ্যমে আজ শেষ হতে চলেছে ভারতের 18তম লোকসভা নির্বাচন। এই পর্বে পশ্চিমবঙ্গের 42টির মধ্যে 9টি লোকসভা আসন রয়েছে। শেষ দফায় 7টি রাজ্য, একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 57টি আসনে ভোটগ্রহণ চলছে। মোট প্রার্থী সংখ্যা 907 জন। সপ্তম তথা শেষ দফায় 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হচ্ছে। এর মধ্যে রয়েছে বিহারের 8টি, হিমাচল প্রদেশের 4টি, ঝাড়খণ্ডের 3টি, ওড়িশার 6টি, পাঞ্জাবের 13টি, উত্তরপ্রদেশে 13টি, পশ্চিমবঙ্গের 9টি ও চণ্ডীগড়ের 1টি আসন। এদিন পাঞ্জাব ও হিমাচল প্রদেশে সব আসনেই ভোটগ্রহণ চলছে। এদিকে শেষ দফায় আরও বেশি সংখ্যায় ভোট দেওয়ার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকালে নিজের এক্স টুইটার হ্যান্ডেল লিখেছেন, আজ শেষ দফা লোকসভা নির্বাচন, 8টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 57টি কেন্দ্রে ভোট হচ্ছে। আমরা আশা যে যুব সম্প্রদায় ও নারী ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করবেন। চলুন সবাই মিলে আমাদের গণতন্ত্রকে আরো সমৃদ্ধ ও প্রতিনিধিত্বমূলক করে তুলতে চাই। সপ্তম দফায় 57 আসনে মোট প্রার্থী সংখ্যা 907। বলা হচ্ছে, জনতার দরবারে নরেন্দ্র মোদীর ভাগ্য পরীক্ষা এই দফাতেই। এই নিয়ে তৃতীয়বার উত্তরপ্রদেশের বারাণসী আসনে লড়তে হয়েছেন মোদী। বিজেপির অন্য গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন কঙ্গনা রানাউত মন্ডি আসন, অনুরাগ ঠাকুর হারিপুর আসন, রবিশঙ্কর প্রসাদ পাটনা সাহিব আসন। কংগ্রেসের টিকিটে লড়ছেন পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী রণজিৎ সিংহ চন্নী জালন্ধর আসন ও সাবেক 2 কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা কাংড়া আসন ও মনীষ তিওয়ারি চণ্ডীগড় আসন।